শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর প্রধান শিরোনাম সেটি হলো বেসামাল জনপ্রশাসন। এই সংবাদটি রয়েছে। এই সংবাদে যাওয়ার আগে আপনাদের একটি খবর জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের প্রশাসনের যে কেন্দ্রবিন্দু বা প্রাণস্থল সেটি হলো সচিবালয়। সেই সচিবালয়ে গতরাত 2টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসা যায়নি। সকাল 8টা পর্যন্ত এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 19টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। এই 7 নম্বর ভবনে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। সেই দপ্তরগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে, এই খবর আমরা পেয়েছি। আমরা এই সব সম্পর্কে আরও তথ্য জানলে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব। আমরা একটু দৈনিক সময়ের আলো কী কী সংবাদ প্রকাশ করছে তা এখন জেনে নেই। সেটি হলো বেসামাল জনপ্রশাসন, বিধি ভেঙে সব ক্যাডারই আন্দোলনে, 4.5 মাসেও ফেরেনি কর্মপরিবেশ, তোপের মুখে জনপ্রশাসন সংস্কার কমিশন। জনপ্রশাসনের যে সরকার যে বেশ কয়েকটি ক্ষেত্রে সংস্কারের যে কমিটি গঠন করে দিয়েছে, সংস্কার কমিটি, সেই সংস্কার কমিটি বেশ কিছু সুপারিশ দিয়েছে। এই সুপারিশ নিয়ে জনপ্রশাসনের ক্ষেত্রে যে সংস্কার কমিটি সুপারিশগুলো করেছে সে বিষয়ে জনপ্রশাসনে যারা রয়েছেন তারা খুব একটা খুশি নন এবং তারা দেখা গেছে যে বিধি ভেঙে সব ক্যাডার এখন আন্দোলনে নেমে এসেছেন। 4.5 মাসে এই সরকার দায়িত্ব গ্রহণ করার এই 4.5 মাসেও কিন্তু এই প্রশাসনের কর্মপরিবেশ ফেরেনি, সেই সংবাদটি রয়েছে। এবং তারা কিন্তু এই সংস্কার কমিশন যে প্রধান তার কিন্তু পদত্যাগ চেয়েছেন। 48 ঘন্টার একটি সময় তারা বেঁধে দিয়েছেন, তার মধ্যে এই সংস্কার কমিশনের প্রধানকে তারা অপসারণের দাবি জানিয়েছেন। তো এই নিয়ে একটি গতকাল তারা সভা সমাবেশও করেছেন, সেই বিষয়েই সংবাদটি আমরা একটু ভেতরটা পড়ে দেখতে চাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 4.5 মাসেও শৃঙ্খলা ফেরেনি জনপ্রশাসনে। এই দায়িত্ব নেয়ার শুরু থেকেই বিশৃঙ্খলা বিরাজ করছে প্রশাসনের মূল কেন্দ্র সচিবালয়ে। বিভিন্ন দাবিতে সচিবালয়ের ভেতরে বাইরে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ বা কোনো কর্মকর্তার অফিস ঘেরাওয়ের ঘটনা লেগে রয়েছে। নাগরিক সেবা সহজ করা, কাজের গতি বাড়ানো ও দুর্নীতি কমানোর ক্ষেত্রে তেমন নজর না দিয়ে পদোন্নতি, পদায়ন সহ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্দোলনে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে কর্মকর্তাদের। এমন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে প্রশাসনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারের অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখা এবং উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ক্যাডার থেকে 50% ও অন্য ক্যাডারগুলো থেকে 50% কর্মকর্তা নিয়োগের প্রস্তাবের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে সব ক্যাডারের কর্মকর্তারা। বিধি ভেঙে চলছে সভা সমাবেশ ও কর্মবিরতির মতো কর্মসূচি। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান মুহিত চৌধুরী অপসারণ দাবি করেছেন প্রশাসনের ক্যাডার কর্মকর্তারা। পাল্টাপাল্টি আন্দোলনে গতিহীন জনপ্রশাসনে বিরাজ করছে টালমাটাল অবস্থা। বলা যায় বেসামাল হয়ে পড়েছে জনপ্রশাসন। রুটিন কাজ ছাড়া বড় ধরনের নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নিয়ে এগোতে পারছে না প্রশাসন। শৃঙ্খলা না ফেরায় মাঠ প্রশাসনেও সেবা বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। দর্শক, এমন যখন পরিস্থিতি, এর মধ্যে আমরা দেখলাম আজ জনপ্রশাসনের যে কেন্দ্রবিন্দু এবং বাংলাদেশের প্রশাসনের যে প্রাণ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এবং 7 নম্বর ভবন সচিবালয় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে।
সেই আগুন নেভানোর জন্য। দেখা যাক কত দ্রুত নাগাদ সেই আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা একটু অন্য সংবাদে চোখ দিতে চাই। একটি খুনের ঘটনা যেটি হচ্ছে পুরো দেশবাসীকে নাড়া দিয়ে গেছে। একটি জাহাজে 7 জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছিল। আইনশৃঙ্খলা বাহিনী সেই খুনিকে গতকাল গ্রেপ্তার করেছে এবং তিনি জবানবন্দি দিয়েছেন কিভাবে তিনি সেই জাহাজের 7 জনকে খুন করেছেন। মূলত একজনকে হত্যা করতে গিয়ে তিনি আরও 6টি খুন করেছেন। নৃশংস সেই ঘটনার খবরটি নিয়ে একটু কথা বলতে চাই, একটু সংবাদটি কী রয়েছে সেটি দেখতে চাই। 1 খুন ঢাকতে আরও 6 খুন, জাহাজে 7 জনকে হত্যা, বেতন ভাতা নিয়ে দ্বন্দ্বে নৃশংসতা চালায় আকাশ, 7 দিনের রিমান্ড। চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে সংঘটিত 7 খুনের ঘটনায় মূল হোতা আকাশ মণ্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে আকাশ মাসুলকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করা হয়। দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেতন ভাতার দ্বন্দ্বে এই ভয়ানক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। গ্রেপ্তার আকাশ মাসুল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জগদীশ মাসুল এবং মনিকা রানীর ছেলে। আকাশ পেশায় জাহাজের লস্কর। 8 মাস ধরে সে এমভি আল বাখেরা জাহাজে চাকরি করছিলেন। বুধবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এসব র্যাবের মেজর সাকিব হোসেন জানান, আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানান, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার দুর্ব্যবহার, বেতন বোনাসে অনিয়ম এবং কর্মচারীদের প্রতি অবহেলা তাকে ক্ষুব্ধ করে তোলে। এ থেকে আকাশ প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন। পরে পরিকল্পনা অনুযায়ী 18 ডিসেম্বর তিনি 3 পাতা ঘুমের ওষুধ কিনে রাখেন। পরে ঘটনার দিন 22 ডিসেম্বর রাতে তরকারির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে অচেতন করেন। রাত আনুমানিক 3:30টার দিকে মাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে অন্যরা টের পেয়ে যেতে পারে এমন আশঙ্কায় একে একে 6 জনকে হত্যা করেন। আকাশের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের পর তিনি নিজেই জাহাজ চালিয়ে মাঝিরচরে পৌঁছান। পরের দিন সকালে ট্রলারে করে পালিয়ে যান এবং বাগেরহাটের চিতলমারিতে আত্মগোপন করেন। এই সংবাদটি রয়েছে। এছাড়া গতকাল ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বড়দিন। সেই শুভ বড়দিন নিয়ে পোপ একটি বার্তা দিয়েছেন। সেই সংবাদটিও আমরা দৈনিক সময়ের আলোতে দেখতে পাচ্ছি। বিশ্বজুড়ে পালিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেজর ডক্টর খসরু সামাদ। তিনি ক্লাসিফাইড স্পেশালাইজড ফার্মালজি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের। ডক্টর খসরু সামাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। আমি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ। আমাদের এত সকালে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই যে জিনিসটি জানতে চাইবো যে শীতকাল এলেই বাংলাদেশে দেখা যায় যে বাংলাদেশের হসপিটালগুলোতে রোগীর চাপ বেড়ে যায়। শীতকাল তো অন্যান্য দেশেও আসে, কিন্তু আমাদের দেশে এই রোগীর চাপটা বাড়ার কারণ কি? আপনি যথাযথই বলেছেন যে শীত আসবে, শীত যাবে। সাইবেরিয়াতে তো -40°C, তো আমাদের দেশে তো এখনো মাইনাসে যায়নি। তাহলে পরে আমাদের পরিবর্তনটা এত দৃশ্যমান কেন? আমরা অতি সম্প্রতি পত্রপত্রিকায় দেখেছি যে বাংলাদেশে বায়ু দূষণ সর্বশীর্ষ মাত্রায় আছে। তো বায়ু দূষণের যেটা প্রাসঙ্গিক সেটুকু আমি বলতে চাই যে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা, এটার মাত্রা যদি 300-র উপরে যায় তাহলে পরে সেটা অ্যালার্মিং। তো আমাদের 400-র উপরে পর্যন্ত চলে গিয়েছিল। শীতকালে কি হয়, বাতাসটা শুকনো হয়ে যায়, ফলে এই যে ধূলি কণা যেগুলি আপনার এই পরিবহনের থেকে আসে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে আসে, বিভিন্ন রকম ইটের ভাটার চুল্লি থেকে আসে, এগুলি ছড়িয়ে পড়লে পারে। আর এই সময়কালে আরেকটি ঘটনা ঘটে শীতকালে, সেটি হচ্ছে ব্যাপক ভাইরাসের আবির্ভাব হয়। এটা একটা সিজনাল, মানে সাধারণত শীতকালই বেশি আসে। তো
তাহলে এগুলি নাসারন্ধ্র দিয়ে ঢুকে ফুসফুসে যায় এবং এগুলিকে আক্রান্ত করে। সাধারণত 2-3টা রোগের বেশি প্রকোপ হয়। একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাসমা, আমরা কম বেশি সবাই জানি। 2 হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ ফুসফুসে আটকে আটকে যাচ্ছে আর কি। আর এছাড়া আমরা যে দৃশ্যমান চোখে দেখতে পাই দৈনন্দিন জীবনে সর্দি, কাশি, এইগুলি, সর্দি কাশি এগুলি থেকে সাইনোসাইটিস, রাইনোসাইনোসাইটিস, টনসিলাইটিস এগুলি হতে পারে। জি, আমরা দেখি যে এই শীতকাল এলেই কিন্তু এই সর্দির সমস্যাটা বেশি হয়ে যায়। তো এই সর্দির সমস্যা থেকে যদি আমরা বাঁচতে চাই তো সেক্ষেত্রে কি কি করা উচিত? জি ধন্যবাদ। এটা তো আমরা একটু আগে বলেছি যে এটা বায়ুবাহিত রোগ, তো প্রচুর পরিমাণে ধূলিকণা থাকে, এই আলোচনাটাও একটু আগে এসছে। তো আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমাদের ধূলিকণা থেকে বাইরে আমরা মুক্ত থাকবার চেষ্টা করব। আর এই সময় আমরা সবাইকে অনুরোধ করছি মাস্ক পরবো। আর বাসায় যখন থাকবো তখন শীতের কাপড়টি যেটি পরেছি সেটি প্রথমে যখন আনি 1 বছর ধরে ঘরে ছিল, তার ভেতর ডাস্ট মাইট থাকতে পারে, সেই জন্য এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝাড়া দিতে হবে। এবং শীতকালে নতুন করে যখন আমরা শীতের পোশাক নিয়ে আসি, আমি বলতে চাচ্ছি লেপ বা কম্বল বা কাঁথা, এটি 1 বছর পরে থাকে, তার ভেতরে প্রচুর পরিমাণে মাইট থাকতে পারে। তো সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘর ঝাড় দেওয়ার সময় একটু দূরে থাকতে পারে, এটা অনেকাংশেই নিয়ন্ত্রণের মাঝখানে থাকবে বলে আমাদের আশাবাদ। আচ্ছা, আরেকটি জিনিস জানতে চাই যে শীত এলেই দেখা যায় যে চামড়া ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, তো এটি প্রতিরোধে কি কি করণীয় আমাদের ক্ষেত্রে? জি, আপনি যথাযথ বলেছেন। আমরা একটু আগে বলেছি যে এইসব পানিতে জড়িয়ে। আর আরেকটি কথা হচ্ছে যে আমাদের ঠোঁটের ভেতরে কোনো তৈল গ্রন্থি নাই, ফলে ওই বায়ু পাওয়া যায়, এটি মোটামুটি যথেষ্ট। তো আমরা যখন বাইরে যাব তখন লিপ জেল জাতীয় আমরা যদি ঠোঁটে দেই তাহলে পরে ঠোঁটে ফাটবার আশঙ্কা অনেক কমে যাবে। আর শরীরে যে অংশটি বাইরে থাকে, হাত অথবা পা, যেগুলি ফেটে যাওয়ার আশঙ্কা বেশি, সেগুলিতে বাজারে যেগুলি লোশন পাওয়া যায় সেই লোশনগুলি মাখলেই এটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটি জিনিস জানতে চাই যে শীত এলেই বাংলাদেশে যে আরো একটি সমস্যা হয় সেটা হচ্ছে অনেকেই দেখা যায় যে শীত থেকে বাঁচতে কোনো জায়গায় খড়কুটো জ্বালিয়ে সেখান থেকে আগুন থেকে তাপ নিতে, তো সেক্ষেত্রে অনেককেই দেখা যায় যে এই দগ্ধের ঘটনা বাড়ে। আবার শিশুদের ক্ষেত্রে গরম পানিতে গোসল করাতে গিয়ে অনেক শিশুকেই আমরা শুনেছি যে পুড়ে যাওয়ার বা দগ্ধ হওয়া। তো এই ঘটনাটি প্রতিরোধে কি কি করণীয় আমরা করতে পারি বা কি কি পদক্ষেপ নিতে পারি? জি, আপনি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়কে উপস্থাপন করেছেন। এটা ভাবা যায় যে আমাদের বাচ্চারা বা ইয়েরা পুড়ে যাচ্ছে। তো আপনি কারণটিও বলেছেন, সেটি আমি আবার দ্বিত্ব করছি যে শীতকালে ঠান্ডা লাগে, তো অনেকেরই ঠান্ডা পানিতে অ্যালার্জি হয়, তো গরম করবার প্রবণতা আছে যে পানি গরম করে গোসল করা, এটার কোনো দোষের কিছু নাই। কিন্তু এই গরম করতে যে সেই পানিটি যিনি গোসল করবেন সেই জায়গাতে আনার সময় ওই পানিটি হাত থেকে পড়ে যেতে পারে, অথবা একটা শিশু পানিটাকে নিয়ে আসছে আর একটা শিশু দৌড় দিল, তার সাথে আঘাত লেগে লেগে ওই গরম পানিটা পড়ে যেয়ে গায়ে পড়ে যেতে পারে। তো সেই জন্য এটাকে বন্ধ করবার জন্য যেইখানে পানিটা গরম হচ্ছে সেটা উন্মুক্ত, ধরা যাক বাতিল টাইপের ভিতরে না নিয়ে আসে, বালতিতে ঢেলে বালতিটা নিয়ে আসলে এর সারফেসটা উন্মুক্ত হবে না। ফলে একান্ত যদি কারোর সাথে ধাক্কা লেগেও যায় সেই বালতি থেকে পানিটা কম পড়বে, ফলে ঝুঁকি মুক্ত হবে। এটা একটা দিক। আর 2, আমি খারাপ দিকটা বলছি যে যদি আমাদের কোনো শিশু আক্রান্তই হয়ে যায় তাহলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। তাহলে যেই সময়টাতে তার শরীরে গরম পানি বা আগুনের ছোঁয়া লাগলো আর হাসপাতালে যাওয়ার পর্যন্ত এই অল্প সময়, এটা অত্যন্ত সংবেদনশীল। এটা যদি শ্বাস প্রশ্বাসের নালীতে লাগে তাহলে পুড়ে তার মৃত্যু হতে পারে। তাহলে তাকে বাঁচাবার জন্য এই সময়টা দ্রুত বেশি করে পানি দিতে হবে। আমরা পাগল হয়ে যায় যে এই সময়কালে আমরা কি দিব, আগুনের চিকিৎসাটা কি, অন্য কোনো কিছু ভাববার দরকার নাই। হাতের কাছে পানি সব জায়গাতেই আছে, কোনো বিশেষ পানিরও দরকার নাই। ঘরের পানি, যে পানি ছিল সেই পানি প্রচুর পরিমাণ দিতে থাকবো এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসতে পারে, তার জীবন রক্ষা হবে এবং তার চিকিৎসাও মোটামুটি তাকে অনেকটাই ভালো করবে বলে আমাদের আশাবাদ। এই শীতে অনেকেই দেখা যায় যে খেজুর রস বেশ প্রিয়, তো খেজুর রসের মাধ্যমে দেখা যায় যে নিপা ভাইরাস অনেক সময় সংক্রমিত হয়, তো সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের আবহমান বাংলার একটা সংস্কৃতি যে শীত আসলে পরে আমরা মুড়ি দিয়ে এই খেজুরের রস খাই।
এবং এর সাথে আমাদের অর্থনীতির অনেকটা অংশ জড়িত, কারণ এর সাথে ব্যাপক জনগোষ্ঠীর একটা সম্পৃক্ততা আছে, এবং খেজুর রস সুস্বাদু একটি খাবারও বটে। সুতরাং খেজুর রসে আমাদের যদি নিপা ভাইরাস হয়, আমরা এটা খাবো না, এটা আমি ঢালাওভাবে বলতে পারি না। এখন আমরা বিষয়টা আসলে বোঝার চেষ্টা করি যে নিপা ভাইরাসের বা কি, আবার খেজুরের সম্পৃক্ততা সম্পৃক্ততাটাই বা কি। আমরা বাদুর জানি যে গ্রামে বাদুর প্রচুর পরিমাণ থাকে, এই খেজুরের রসটা মিষ্টি বিধায় বাদুর করে কি, উড়ে এসে রাত্রেবেলা ওই যে খেজুরের গাছ থেকে তা হয় সেখানে এসে বসে, এবং সেখানে সেই রস খাওয়ার ছলে সে ওই মুখ থেকে তার যে লালা, এমনকি তার ইউরিন, এইগুলিতে তার শরীরের ভিতরে নিপা ভাইরাসটি ছিল। এখন এই ইউরিন এবং মুখের লালার ভিতর দিয়ে এই নিপা ভাইরাসটি যে খেজুরের পাত্রে খেজুরটি জমা হতো সেখানে চলে যায়। এতে কিন্তু স্বাদের তারতম্য হয় না, ফলে যে পাত্র থেকে এটা নামানো হলো তার ভেতরে নিপা ভাইরাস থেকেই যায়। এইটি সেবন করলে পারে এই নিপা ভাইরাসে মানুষ আক্রান্ত হয়, এবং নিপা ভাইরাস অত্যন্ত ক্ষতিকর একটা উপাদান, এবং অদ্যবধি নিপা ভাইরাসকে মারবার মতো বা চিকিৎসা করবার মতো অদ্যবধি সুসংহত ভাবে কোনো ঔষধ আমাদের নাই, ফলে মোটামুটি মৃত্যু হতেই পারে। তো এখন এই ভাইরাসের ভয় কি আমরা কি খেজুরের রস খাবো না? না, উত্তরটা হলো যে আমরা নিশ্চয়ই খাবো। সেই ক্ষেত্রে দুটো করণীয়, একটা হচ্ছে যে পাত্রের উপরে একটা গ্রন্থে জাতীয় স্ট্রাকচার ফেলে দেওয়া, যেন সে পেচ্ছাপ করতে গেলে সেখানে কিছুটা হলো সেডিমেন্টেশন পড়ে, এবং সবচেয়ে যে জিনিসটা অত্যাবশ্যকীয় সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা খেজুরের রসটা গরম করে খাবো। গরম করলে ওই যে গরমের যে টেম্পারেচার, তাতে এই ভাইরাসটা মারা যাবে, ফলে আমরা নিরাপদ থাকতে পারবো এবং মনের আনন্দে আমরা এই খেজুর রসটি গ্রহণ করতে পারবো। মেজর ডক্টর খসরোজ সামাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা এই শীতের প্রকোপ থেকে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচার বেশ কিছু পরামর্শ পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সকালে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মেজর ডক্টর খসরোজ সামাদ। তিনি ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের। আমরা আরও দু একটি সংবাদ দেখে নিতে চাই। এর মধ্যে সেই সংবাদের মধ্যে রয়েছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা পেছাচ্ছে, জানুয়ারিতে যাওয়ার সম্ভাবনা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যাত্রা পেছাচ্ছে, ডিসেম্বরের শেষ দিকে যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। নতুন বছরের শুরুতে লন্ডনে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সময়ের আলোকে জানিয়েছেন মেডিকেল বোর্ডের একজন সদস্য। সময়ের আলো পত্রিকা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং সেই বিষয়ে একটি জেনেছেন। এবং গতকাল কিন্তু দুটি আন্তর্জাতিক খবর বেশ নজর কেড়েছে। একটি হলো আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, এবং কাজাকিস্তানে একটি বিমানের বিধ্বস্ত হয়েছিল, তাতে ৪২ জন আরোহী নিহত হয়েছিল। বিমানটিতে ৬৭ জনের মতো আরোহী ছিল। ঘন কুয়াশায় পথ হারিয়ে যাওয়ার পর পথ ঘুরিয়ে দেওয়ার সময় একটি পাখির আঘাত ঘটে, পাখির সঙ্গে উড়োজাহাজটি ধাক্কা খায়, এবং আজারবাইজান এয়ারলাইন্সের রাশিয়াগামী এই উড়োজাহাজটি কাজাকিস্তানে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ৬৭ জন আরোহী ছিলেন, তাদের মধ্যে ৪২ জনের নির্মম মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কাজাকিস্তানের সংবাদ মাধ্যম বলছে উড়োজাহাজটিতে ১০৫ জন যাত্রীর পাশাপাশি ৫ জন ক্রু মেম্বার ছিল। দর্শক, এই ছিল আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। তো আমরা আজকে যে সংবাদগুলো দেখেছি সেটির মধ্যে অন্যতম হচ্ছে জনপ্রশাসনের কিছু জনপ্রশাসন বেসামাল হয়েছে। জনপ্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তারা সংস্কার কমিশনের যে পদক্ষেপ এবং যে সুপারিশ তার উপর কিছুটা নাখোশ, এবং গতকাল ৭ খুন মামলার একটি কে খুন করেছে সেই খুনিকে ধরা হয়েছে, এবং গতকাল বড়দিন ছিল, সেই সম্পর্কিত নিউজ বা সংবাদগুলো আজ প্রকাশিত হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।